আশঙ্কাটা ছিলই, এবার কি সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে? ভেঙে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস দলটাই। নির্বাচনে পরাজয়ের পর ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ সমীকরণ এবং ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কি সত্যি এবার ভেঙে যেতে চলেছে, নাকি এটা শুধুই জল্পনা? একটি রাজনৈতিক দল ভেঙে আরেকটি দল গঠনের ক্ষেত্রে সংবিধান কি বলছে? বাংলার ক্ষেত্রে কেন বারবার ওই মহারাষ্ট্র মডেলের কথা উঠে আসছে? কি এই মহারাষ্ট্র মডেল? যদি তৃণমূল কংগ্রেস ভেঙে যায় তবে কি বিক্ষুব্ধরা নতুন দল গঠন করবে, নাকি ওই তৃণমূল কংগ্রেস থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ছেঁটে ফেলে দেবে? তবে কি তৃণমূল কংগ্রেস এই নাম এবং ঘাসফুল চিহ্নটাই হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন হচ্ছে, যদি এমনটা হয় তবে এই পরিস্থিতির জন্য দায়ী কে? কেনই বা জিতেও দলের ওপর আস্থা রাখতে পারছেন না তৃণমূলের বিধায়করা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস। এরপর দীর্ঘ প্রায় 12 বছর বিরোধী দল থাকার পর 2011-তে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর এবার সেই তৃণমূল কংগ্রেস নাকি ফের ভাঙতে চলেছে। এই জল্পনাতেই এখন সরগরম রাজ্য রাজনীতি। এ যেন একটা সময়ের বৃত্ত পূর্ণ হতে চলেছে। এই তৃণমূল কংগ্রেসের জন্য বাংলায় কংগ্রেসের কম রক্তক্ষরণ হয়নি, এবার সেই তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে। নির্বাচনে পরাজয়ের ফলে গোটা দলটাই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেসের যে ওই 80 জন বিধায়ক রয়েছেন তার মধ্যে অধিকাংশই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, যারা কিছুদিন আগেই এই তৃণমূল কংগ্রেস দলটির সঙ্গে ছিল, গেরুয়া ঝড় সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটেও জিতেছে, তারা হঠাৎ করে কেন দল এবং দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে উঠল? এখানে আমার সেই দস্যু রত্নাকরের গল্পটাই কিন্তু মনে পড়ছে। কারণ ওই নারদমুনি রত্নাকরকে জিজ্ঞাসা করেছিলেন, সে যে পাপকর্ম করে তার পরিবারের ভরণ পোষণ করছে, সেই পাপের দায়ভার কি তার পরিবারের লোকেরা নেবে? আপনারা জানেন, রত্নাকরের পরিবার তার চুরি, ডাকাতি এবং খুনের দায় নিতে অস্বীকার করেছিল। আর এখন যারা এই তৃণমূলের মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠছেন, তারাও কি তৃণমূলের বিরুদ্ধে, বিশেষ করে ওই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা একের পর এক দুর্নীতির দায় নিতে চাইছেন না? যেভাবে রাস্তাঘাটে তৃণমূল নেতা মন্ত্রীদের দেখলেই মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে, তাতে কি কোথাও ভয় পাচ্ছেন তারা? আর এই দুর্নীতির আবহকে আরও প্রবল করে তুলেছে কি বিধায়কদের সই জাল করার বিষয়টি। কারণ বিধায়করা উপস্থিত না থাকা সত্ত্বেও তাদের সই করা চিঠি স্পিকারকে দেওয়ার ঘটনাটি কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে যে কোথাও একটা কিছু হয়েছে। কারণ তৃণমূলের বিধায়করাই এই অভিযোগ জানিয়েছে। আবার সিআইডি জিজ্ঞাসাবাদেও বিধায়করা স্বীকার করেছেন যে স্বাক্ষর গ্রহণের দিন তিনি বাড়িতে ছিলেন। ফলে সই জাল করার বিষয়টি প্রকট আকার ধারণ করেছে। আর এখানে বিধায়কদেরও কিন্তু একটা ভয় রয়েছে, যদি সত্যি এই সই জাল করা হয় এবং তা ধরা পড়ে এবং সেক্ষেত্রে কোনো বিধায়ক যদি দোষী সাব্যস্ত হয়, তবে কিন্তু তার বিধায়ক পদ চলে যেতে পারে। খুব স্বভাবতই এই বিধায়করা এখন দেখছেন যে অন্যের দুর্নীতির দায় নিজের কাঁধে নিয়ে কেন তারা ওই বিধায়ক পদ ক্ষমাতে যাইবেন। যদি এ কাজ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়ে থাকে, তবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য তারা কেন বলির পাঠা হবেন? একদিকে গত 15 বছরে পাহাড় প্রমাণ দুর্নীতি তো রয়েছেই, যার জন্য অনেকেরই ঘাড়েই ঝুলছে তদন্তের খাড়া। আর তার ওপর আবার এই সই জালের দায়ে কেনই বা নিতে যাবে বলুন এই তৃণমূলের বিধায়করা? দলের সাথে বিবাদ শুরুর যা অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বিক্ষুব্ধদের কাছে অন্তরায় হয়ে দাঁড়ায়, তবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে যাচ্ছেন কেন? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু পরিষ্কার। দেখুন,
এত কিছুর পরেও এখনো ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতি মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গার্ড করছেন, তাকেই দলের পরবর্তী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তা ওই তৃণমূলের অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ প্রেম কি তবে এবার গোটাই দলটাকেই তছনছ করে দিতে চলেছে? দল বিরোধী কাজ করার জন্য বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করাটাই কি কাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে জনরোষ আছড়ে পড়ার ঠিক পরের দিনই দলীয় বিধায়কদের কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে 16-17 জনের বেশি হাজির হননি। বৈঠক ভেস্তে গেছে। এরপর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালের বিষয়টি পরিষ্কার করতেই দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু কি আশ্চর্য দেখুন, দুই বিধায়ককে কেন বহিষ্কার করা হলো? ওই দুই বিধায়ক সত্যি কথা বলেছিল বলে, দলের সই জাল করার সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি বলে। ভাবুন একবার, এতদিন মিথ্যে কথা বলার জন্য শাস্তি দেওয়া হয় বলে জানতাম, কিন্তু এই তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেখানে সত্যি কথা বলার জন্য শাস্তি দেওয়া হয়। আসলে এটাও কি সেই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর একটা চেষ্টা? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তৃণমূল কংগ্রেস দলটাই তাসের ঘরের মতন ভেঙে পড়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সত্যি এবার তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যেতে চলেছে, নাকি এটা শুধুই জল্পনা? দেখুন, একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে বিধায়ক ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুমেরাং হতে পারে। তার কারণ হলো, এই মুহূর্তে দল থেকে বহিষ্কার হওয়ায় দলের প্রতি আর তাদের কোনো কিন্তু দায়বদ্ধতা নেই। তারা খুব সহজেই নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন, আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। তবে কি 50 জন তৃণমূলের বিধায়ক নিয়ে নতুন দল গঠন করতে চলেছেন ঋতব্রত সন্দীপনরা? এই প্রশ্নকেই কিন্তু উস্কে দিয়েছেন বিজেপি বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়। কারণ তিনি একটি পোস্ট করেছেন, আর তাতে পরিষ্কার লিখেছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসি বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। মঙ্গলবার দুপুরে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছন, ঠিক তারপরেই তাপসবাবুর এই পোস্টটি সামনে আসে। স্বাভাবিকভাবে এই জল্পনা আরও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দল ভেঙে আরেকটি দল গঠনের ক্ষেত্রে সংবিধান কি বলছে? দল বিরোধী আইনটাই বা কি? দল ত্যাগ বিরোধী আইন হলো এমন একটি আইন ব্যবস্থা যার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের নির্বাচিত সাংসদ বা বিধায়কের প্রলোভন বা ব্যক্তিগত স্বার্থে নিজের দল পরিবর্তন করা বা দল ত্যাগ রোধ করা হয়। এক্ষেত্রে যদি কোনো নির্বাচিত সদস্য স্বেচ্ছায় নিজ রাজনৈতিক দলের সদস্য পদ ত্যাগ করেন, তবে তিনি আইনসভার সদস্য পদ হারাবেন। কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের অন্তত 2/3 সদস্য অন্য কোনো দলের সঙ্গে মিশে যায় বা নতুন দল গঠন করে, তবে কিন্তু এই দল ত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 78 জন বিধায়কের মধ্যে মোট 52 জন যদি স্পিকারকে চিঠি দিয়ে জানায় যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধী দলনেতা হবে, তবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। কারণ তখন আর ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এমনটা হলে কি বিক্ষুব্ধ তৃণমূলী বিধায়কদের নতুন দল গঠন করতে হবে, নাকি তৃণমূল কংগ্রেসই তাদের দল এবং ওই ঘাসফুলি তাদের প্রতীক হয়ে উঠবে? আর যদি এমনটা হয়, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম এবং প্রতীক দুটোই হারাবেন? এক্ষেত্রে কেন বারবার ওই মহারাষ্ট্র মডেলের কথা উঠছে? বলবো সে কথা, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। একদিকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করতে গেছেন, ঠিক তার কিছু পরেই ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত দুজনকে বাদ দিলে এই মুহূর্তে তৃণমূলের বিধায়কের সংখ্যা 78। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 41 জন সাংসদ রয়েছে।
কিন্তু কি আশ্চর্য দেখুন, এদিনের এই ধর্নায় মমতার পাশে দেখা যায় মাত্র 5 জন বিধায়ককে, গুটি কয়েক সাংসদকে। কালীঘাটে বৈঠকের পর এই ধর্না মঞ্চে এই অনুপস্থিতি কি ফের একবার প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে আস্থা হারিয়েছে তার দলের বিধায়ক এবং সাংসদরা? এই আবহে আবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ, এই মেয়র পরিষদ পদ থেকেই ইস্তফা দিয়ে দিয়েছেন তারক সিং, যা তৃণমূলের ভাঙনের জল্পনাকে আরও জোরদার করে দিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের কাছে চিঠিও পাঠিয়েছে। বিধায়ক কুণাল ঘোষ সেই চিঠি নিয়ে মঙ্গলবার বিধানসভায় গেলেও স্পিকার উপস্থিত না থাকায় সেই চিঠি জমা করতে পারেননি। জানেন কি ওই চিঠিতে কার সই ছিল? দলের সাধারণ সম্পাদক হিসেবে সই ছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এমনই একটি চিঠির প্রেক্ষিতেই তো ওই সই জালের অভিযোগ উঠেছে, আর সেখানে নাম জড়িয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। যদি সই জাল প্রমাণিত হয় এবং তাতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত থাকেন, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদটাও চলে যেতে পারে, যে সম্ভাবনা ক্রমেই কিন্তু প্রবল হচ্ছে বাংলায় মহারাষ্ট্র মডেল অ্যাপ্লাই হওয়ার। কিন্তু কি এই মহারাষ্ট্র মডেল? দেখুন, এই মহারাষ্ট্র মডেল বলতে অনেকেই ওই শিন্ডে মডেলের কথাই বলছেন, কিন্তু আসলে মহারাষ্ট্রে 2টি মডেল রয়েছে। একটি যদি ওই শিন্ডে মডেল হয়, তবে অন্যটি আবার পাওয়ার মডেল। 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিবসেনা এই জোট জিতলেও দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। আর ঠিক সেই সময় প্রথমে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করেন। 2019 সালের 23শে নভেম্বর ভোরবেলায় এনসিপি নেতা অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে বিজেপির দেবেন্দ্র ফডনবিস সরকার গঠন করেছিলেন। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় 80 ঘন্টার মাথাতেই সেই সরকার পড়ে যায়। এরপর শিবসেনাকে সমর্থন করে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস। 2022 সালের জুন মাস পর্যন্ত ওই জোট সরকার চালায়, কিন্তু তারপর শিবসেনা থেকে বেরিয়ে আসেন একনাথ শিন্ডে, যার ফলে উদ্ধব ঠাকরের সরকারের পতন ঘটে। শুধু তাই নয়, যে বালাসাহেব ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, যার প্রতীক ছিল তীরধনুক, বালাসাহেবের পুত্র হওয়া সত্ত্বেও দলের সেই নাম এবং প্রতীক হারান উদ্ধব ঠাকরে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের নির্বাচন কমিশন শিন্ডে গোষ্ঠীকেই আসল শিবসেনা দল হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দলীয় প্রতীক ওই তীরধনুক বরাদ্দ করে। ঠিক একইভাবে আবার 2রা জুলাই 2023 সালে সেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এনসিপির 40 জনেরও বেশি বিধায়ক নিয়ে বেরিয়ে যায় এবং ওই একনাথ শিন্ডের নেতৃত্বাধীন রাজ্য সরকারে যোগ দেয় এবং উপমুখ্যমন্ত্রী হন। এক্ষেত্রেও শরদ পাওয়ার এনসিপি তৈরি করলেও তাদের প্রতীক ওই ঘড়ি হলেও নির্বাচন কমিশন 2024 ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল এনসিপি বলে রায় দেয় এবং তাদেরকেই ঘড়ি প্রতীকটি বরাদ্দ করে। আসলে এই একনাথ শিন্ডে হোক কিংবা অজিত পাওয়ার, দুজনের কাছেই ছিল দলীয় বিধায়কদের 2/3 বেশি সমর্থন। আসলে নিয়ম অনুসারে কোনো একটি রাজনৈতিক দল ভাঙলে নির্বাচন কমিশন মূলত আইনসভায়, মানে ওই বিধানসভা বা লোকসভায় কার কতজন নির্বাচিত প্রতিনিধি রয়েছে তা যাচাই করে। অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে উভয়ের পাশেই অর্ধেকের বেশি বিধায়ক এবং সাংসদের সমর্থন থাকায় তাদের দিকেই চলে গিয়েছিল ওই প্রতীক এবং দলের নাম। আর তাই তারা ওই এনসিপি এবং শিবসেনা যেমন দলটির নাম পেয়েছিল, তেমন আবার প্রতীক হিসেবে ঘড়ি এবং তীরধনুক তাদের দখলেই চলে যায়। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরেকে পরবর্তীতে নতুন নাম এবং প্রতীক নিয়ে নিজেদের দল পুনর্গঠন করতে হয়েছিল। এই মুহূর্তে তাই বাংলার বুকে সেই মহারাষ্ট্র মডেল ব্যবহার হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদি 2/3 বিধায়ক এবং সাংসদকে নিজেদের দিকে নিয়ে আসতে পারে ওই ঋতব্রতরা, তবে কিন্তু নাম হিসেবে তৃণমূল কংগ্রেস এবং প্রতীক হিসেবে ওই ঘাসফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে।
আর এমনটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তখন দলের জন্য নতুন নাম ভাবতে হবে এবং নতুন প্রতীক ঠিক করতে হবে। প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা পার্থক্য কিন্তু রয়েছে। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে একটা টানাপোড়েন ছিল, যা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই। বাংলায় ব্যাপক সংখ্যক ভোটে জিতেই কিন্তু সরকারে এসেছে বিজেপি, তাহলে তৃণমূল ভাঙবে কেন? এক্ষেত্রে কি বিজেপির কোনো ফায়দা রয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি জেতার সঙ্গে সঙ্গে কতগুলো ন্যারেটিভ তৈরি হয়েছে। প্রথম ন্যারেটিভ, বিজেপি জেতায় এবার বাংলায় বামেরা নাকি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসবে, কারণ আদর্শগত দিক থেকে বিজেপি এবং বাম দুই মেরুতে অবস্থান করছে। কিন্তু এক্ষেত্রে বামেদের যে অবস্থা, তাতে তাদের ঘুরে দাঁড়াতে যে অনেকটা সময় লাগবে তা বলাই যায়। আর দ্বিতীয় ন্যারেটিভটি হলো, তৃণমূল কংগ্রেস দুর্বল হলেও তৃণমূল কংগ্রেসের অনেকেই নাকি ফের একবার কংগ্রেসে চলে যেতে পারে বা ফিরে যেতে পারে বলে মনে করছে অনেকেই। আর এটা হলে ওই বাংলায় কংগ্রেস ফের একবার উঠে দাঁড়াতে পারে। বামেদের বিষয়টা সময় সাপেক্ষ, এ বিষয়টি তা আগেই বলেছি। আর বিজেপি কখনোই চাইবে না যে বাংলার বুকে কংগ্রেসের মতন একটি জাতীয় রাজনৈতিক দল নতুন করে মাথাচাড়া দিয়ে উঠুক, তাও আবার ওই আগামী 2029-এর লোকসভা নির্বাচনের আগে। ফলে এক্ষেত্রে তৃণমূল ভেঙে অন্য একটি দল তৈরি হলে বিজেপির পক্ষে অনেক বেশি সুবিধাজনক। তাতে একদিকে যেমন বাম এবং কংগ্রেসকে দুর্বল করে রাখা যাবে, পাশাপাশি বিজেপি বিরোধী ভোট আরও বিভাজিত হবে। এখানে কেউ কেউ আবার বলছেন, যেহেতু বিজেপি পরিষ্কার করে দিয়েছে যে তৃণমূল থেকে কোনো কাউকে দলে নেওয়া হবে না, সেক্ষেত্রে ভালো তৃণমূলীরা বেরিয়ে এসে যদি একটি রাজনৈতিক দল তৈরি করে ফেলে, সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলটি ওই বিজেপির কাছে একটি সহায়ক দল হতে পারে। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিস্থিতি, তাতে তাদের দিকে জনসমর্থন যে থাকবে না, সেটা ভালো করেই বুঝতে পেরেছেন তৃণমূলের অধিকাংশ নেতারাও। ফলে আগামীতে রাজনীতির আঙিনায় নিজেদের সঠিকভাবে ভাসিয়ে রাখতে তাদেরও একটা নতুন বা অন্য প্ল্যাটফর্ম প্রয়োজন বলেও মনে করছেন অনেকে। কারণ দুর্নীতিতে পৌঁছে যাওয়া বর্তমানের তৃণমূলের ওই মঞ্চে ওঠার থেকে খোলস পাল্টে ফেলাটাই অনেকে বুদ্ধিমানের কাজ বলেই মনে করছে। এখন দেখার বিষয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এবং প্রতীককে বাঁচাতে পারে, নাকি গোটা তৃণমূল দলটাই ওই ঢাকি সহ বিসর্জন হয়ে যায়। আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।